ওয়েলকাম স্টুডেন্টস, BioniNirmal তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। বিভিন্ন কোয়েশ্চেন্স নিয়ে আমি যেমন আলোচনা করেছি, তার সঙ্গে সঙ্গে লাস্ট কয়েকটি ক্লাসে ফিজিওলজির 100 MCQ নিয়ে আলোচনা করেছি। তো এবার আমরা শুরু করব কমন টপিক্সের MCQ সিরিজ, এবং কমন টপিক্স আছে সাইটোলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, ইকোলজি, এরকম বিভিন্ন পোর্শন আছে। তো কমন টপিক্সের প্রিপারেশনের সুবিধাই হলো এটা যে এই সমস্ত পোর্শনগুলো, বায়োলজির এই সমস্ত ব্রাঞ্চ প্রধানত জুলজিতেও যেমন আছে, ফিজিওলজি এবং বোটানি অর্থাৎ তিনটে সাবজেক্টেই আছে। তো সেই কারণের জন্য কমন টপিক্স তোমরা যদি প্রিপারেশান নাও, তাহলে কিন্তু তিনটে সাবজেক্টের বেশ কয়েকটি টপিক্স একসঙ্গে তোমাদের প্রিপারেশান হয়ে যাবে। তো এবার তাহলে আমি শুরু করি। যেরকমভাবে আমি 100 MCQ যেমন আলোচনা করছিলাম প্রত্যেকটা সাবজেক্টে, তো এক্ষেত্রে এই কমন টপিক্সে কিন্তু 100 MCQ নিয়ে আলোচনা করব। দেখো, কোয়েশ্চেন্স নাম্বার 1 যেটা দেওয়া আছে, এনজাইম ইনঅ্যাক্টিভেশন বাই সুইসাইড ইনহিবিটার্স বাই। তো এনজাইমের ইনহিবিটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে ডিফারেন্ট টাইপের ইনহিবিটার এনজাইমের কাজে প্রধানত বাধা দেয়, যেমন নন কম্পিটিটিভ, আনকম্পিটিটিভ, কম্পিটিটিভ। সুতরাং এই তিন ধরনের ইনহিবিটার থাকে। তো এরকমই একটি ইনহিবিটার হলো সুইসাইড ইনহিবিটার। সুইসাইড ইনহিবিটার মানে সায়ানাইড। এটা প্রধানত ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বিভিন্ন এনজাইমকে নষ্ট করে দেয়, তাদের কাজ নষ্ট করে দেয়। তো এই সায়ানাইড প্রধানত কিভাবে কাজ করে? অপশান এ দিয়ে আছে অ্যালোস্টেরিক সাইট ডাইরেক্টেড, অপশান বি দিয়ে আছে অ্যাক্টিভ সাইট ডাইরেক্টেড, অপশান সি রেগুলেটরি সাইট ডিরেক্টেড, এবং অপশান ডি বোথ অ্যালোস্টেরিক অ্যান্ড দ্য রেগুলেটরি সাইট ডিরেক্টেড। দেখো, এনজাইমের যে অংশের সঙ্গে প্রধানত সাবস্ট্রেট যুক্ত হয় তো তাকেই বলা হয় অ্যাক্টিভ সাইট, এবং অ্যাক্টিভ সাইট ছাড়াও কোনো এনজাইমে আরও একটি সাইট বা স্থান থাকে তো তাকেই বলা হয় অ্যালোস্টেরিক সাইট বা রেগুলেটরি সাইট। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে, সুইসাইড বা সায়ানাইড ইনহিবিটার প্রধানত অ্যাক্টিভ সাইটকে নষ্ট করে দেয় এনজাইমের, রাইট? সো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 2তে চলে যাই। দেখো, কলাম এ এবং কলাম বি অর্থাৎ ম্যাচিং টাইপের কোয়েশ্চেন্স। কলাম এর বিভিন্ন অপশান দেওয়া আছে, বিভিন্ন এনজাইম দেওয়া আছে, পাইরুভেট ডিকার্বক্সিলেজ, গ্লিসারালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজেনেজ। অপশান সি দেওয়া আছে পাইরুভেট কার্বক্সিলেজ, এবং অপশান ডিতে যেটা দেওয়া আছে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ। এবং কলাম বিতে দেওয়া আছে তাদের বিভিন্ন কোফ্যাক্টর। 1 দিয়েছে বায়োসাইটিন, 2 দিয়েছে এনএডিপি প্লাস, 3 দিয়েছে এনএডি প্লাস, এবং 4 দিয়েছে থায়ামিন পাইরোফসফেট। তো এক্ষেত্রে দেখো, আমরা প্রত্যেকেই জানি যে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং পাইরুভিক অ্যাসিড থেকে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, তো সেই জায়গাতে পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স কাজ করে, এবং পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স ডিফারেন্ট এনজাইম দিয়ে তৈরি হয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এনজাইম হলো পাইরুভেট ডিকার্বক্সিলেজ, এবং এই পাইরুভেট ডিকার্বক্সিলেজের কোফ্যাক্টর প্রধানত থায়ামিন পাইরোফসফেট হয়। সুতরাং এই অংশটা তুমি কিন্তু জানো। দেখো, এই কোয়েশ্চেন্স অ্যাপারেন্টলি মনে হচ্ছে খুব ডিফিকাল্ট, কিন্তু এই জায়গাটা তুমি যদি জানো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর সহজেই তুমি সলভ করতে পারবে। এক্ষেত্রে যে অপশান যেগুলো দেওয়া আছে, দেখো অপশান এ দেওয়া আছে 4, তাহলে আমরা যেটা জানি যে পাইরুভেট ডিকার্বক্সিলেজের যেটা কোফ্যাক্টর, তো সেটাই হলো থায়ামিন পাইরোফসফেট। তো অপশান এ দেওয়া আছে 4, কোথায় কোথায় A4 আছে দেখো, বিতে A2, সিতে A1 এবং ডিতে দিয়েছে A3। সুতরাং এই অপশানটাই জেনারেলি কারেক্ট হবে। তো আমরা একটু তাহলে অপশানগুলো দেখে নিই। পাইরুভেট ডিকার্বক্সিলেজ এর যে কোফ্যাক্টর সেটা হলো থায়ামিন পাইরোফসফেট। গ্লিসারালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজেনেস এর যে কোফ্যাক্টর সেটা কিন্তু এনএডি প্লাস, এবং পাইরুভেট কার্বক্সিলেজ এর যে কোফ্যাক্টর হবে সেটা হলো বায়োসাইটিন, এবং গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস এর যে কোফ্যাক্টর হবে তো সেটাই হলো এনএডি প্লাস, ওকে, এনএডিপি প্লাস। সুতরাং এই অংশগুলো অর্থাৎ এই যে কয়েকটা আমি এনজাইম বলেছি, এই প্রত্যেকটি এনজাইমের কোফ্যাক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা 25টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, এরপরে আরও 25টা মানে 50টা পরের ক্লাসে। তো এরকমভাবে যেরকম আমি আলোচনা করছিলাম যে 25টা করে কোয়েশ্চেন্স, তো সেইভাবেই আমি আলোচনা করব, আলোচনা কন্টিনিউ রাখবো। এবং আবারও বলছি, যদি কোনো রকমের কোয়েশ্চেন্স তোমাদের কনফিউশন হয় তাহলে তোমরা সেটাকে গুগল সার্চ করে তোমরা দেখে নিতে পারো। কারণ আমি তো অনেক তাড়াতাড়ি এক্ষেত্রে বলছি, অ্যাকচুয়ালি একটা মোটিভ নিয়ে বলছি, তো সেই কারণের জন্য কোনো অপশান হয়তো ভুল হতে পারে। যদি কোনো রকম কনফিউশন থাকে তোমরা একটু গুগল সার্চ করে নিও। কোয়েশ্চেন্স নাম্বার 3তে আমরা চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং কনফরমেশন অফ দ্য গ্লুকোজ ইজ মোস্ট স্টেবল। দেখো, গ্লুকোজের যে স্ট্রাকচার, তো সেই স্ট্রাকচারকে ডিনোট করার জন্য বিভিন্ন রকমের মডেল প্রধানত দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে সবথেকে স্টেবল মডেল কোনটা? অপশান এ দিয়ে আছে বোট, অপশান বি হাফ চেয়ার, অপশান সি চেয়ার, এবং অপশান ডি প্ল্যানার। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো চেয়ার অপশান।
তো তাহলে গ্লুকোজের যে কনফরমেশন মোস্ট স্টেবল, তো সেটাই হলো চেয়ার কনফরমেশন। কোয়েশ্চেন নাম্বার 4 চলে যাই। হুইচ ওয়ান ইজ রিকোয়ার্ড ফর ভিটামিন B12 অ্যাবসর্পশন ইন স্মল ইন্টেস্টাইন? তো স্মল ইন্টেস্টাইনে ভিটামিন B12কে অ্যাবসর্ব করতে কোনটা হেল্প করে? অপশান এ কোবালোফিলিন, অপশান বি হেফাইস্টিন, অপশান সি হেপাসাইটিন এবং অপশান ডি সোডিয়াম কো ট্রান্সপোর্টার। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো কোবালোফিলিন। ওকে, আমি আর এক্সপ্লেনেশানে যাচ্ছি না, খুব দ্রুত বলার জন্য আমি ডিটেলসে আমি চলে যাচ্ছি, একদম উত্তরে চলে যাচ্ছি ডিরেক্টলি। তো এক্ষেত্রে দেখো কিছু ভিটামিন দেওয়া আছে এবং সেই ভিটামিনের সঙ্গে রিলেটেড কিছু ডিজিজ দেওয়া আছে। কলাম এতে দেওয়া আছে ভিটামিন এ, কলাম এর আন্ডারে আছে ভিটামিন এ, ভিটামিন B12 এবং ভিটামিন ডি এবং ভিটামিন কে। এক্ষেত্রে যে ডিজিজ দেওয়া আছে পার্নিসিয়াস অ্যানিমিয়া এবং সাবটার্মাল হেমারেজ মানে রক্তক্ষরণ, 3 দিয়েছে নাইট ব্লাইন্ডনেস এবং 4 দিয়েছে রিকেট। তো আমরা প্রত্যেকেই জানি যে ভিটামিন এ প্রধানত অন্ধত্ব প্রধানত এটা ঘটায়, এর অভাবে অন্ধত্ব রোগ হয়, এবং ভিটামিন ডি এর অভাবে প্রধানত রিকেট হয়। তাহলে এই দুটো ধরে নাও তুমি ডেফিনেটলি জানো। তাহলে A3 আর C4 কোথায় আছে দেখে নাও। দেখো এক্ষেত্রে আছে A3 এবং C4, আবার এটাতে আমরা দেখছি A3 এবং C2 দেওয়া আছে, সুতরাং বি অপশান এক্ষেত্রে হবে না। আবার সিতে আমরা দেখছি যে A4 এবং তার সঙ্গে সঙ্গে C2, সুতরাং এটাও হবে না। আবার ডিতে আমরা দেখছি যে A3 এবং তার সঙ্গে সঙ্গে C4, তাহলে এই দুটো অপশানের মধ্যে কোনো একটা হতে পারে, রাইট। এরপরেই চলে যাও, তাহলে ভিটামিন কে আমরা জানি যে এটা রক্ততঞ্চন প্রধানত ঘটায়, সুতরাং এর অভাবে যে রোগ হয় সেটা হলো সাবটার্মাল হেমারেজ। তাহলে ডি এর আন্ডারে যেটা হবে সেটা হলো 2, রাইট। সুতরাং ডি এতে এখানে আমরা দেখছি 1 আর এটাতে আমরা 2, তো এক্ষেত্রে কারেক্ট অপশান হবে অবভিয়াসলি ডি। সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো ডি। আর ভিটামিন B12 যেটা ঘটায় তো সেটাই হলো পার্নিসিয়াস অ্যানিমিয়া। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন B12 এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6-এ আমরা চলে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন রিডিউসিং সুগার? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশান এ দিয়েছে রাইবোস, অপশান বি গ্যালাক্টোজ, অপশান সি সুক্রোজ এবং অপশান ডি ফ্রাক্টোজ। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটি হলো সুক্রোজ। তো সুক্রোজ হলো একটি নন রিডিউসিং সুগার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, দ্য এক্সাম্পল অফ সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন ইন গ্লাইকোলাইসিস। দেখো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন মানে যখন এনজাইম ডিরেক্টলি যখন এটিপি তৈরি করে, কোনো কেমিক্যাল রিয়াকশান হচ্ছে এবং সেই কেমিক্যাল রিয়াকশানকে কন্ট্রোল করে ডিফারেন্ট এনজাইম, এবং এনজাইম সরাসরি যখন এটিপি তৈরি করবে তো তখনই তাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মধ্য দিয়ে প্রধানত NADP+ এবং তার সঙ্গে সঙ্গে FADH2 থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে যখন যায়, মানে বিভিন্ন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অংশগ্রহণকারী বিভিন্ন এনজাইমের মধ্য দিয়ে তার যখন ফ্লো হয়, টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার যখন অক্সিজেন হয় এবং তার ফলে F0 F1 পার্টিকুলার রোটেশনের জন্য যখন এটিপি তৈরি হয় তো তখনই তাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কিন্তু ডিরেক্টলি কোনো কেমিক্যাল রিয়াকশানে যখন এটিপি তৈরি হয় এডিপি থেকে তো তখনই তাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। গ্লাইকোলাইসিসে অন্তত 10টা স্টেপ আছে, প্রধানত যে স্টেপগুলো থেকে প্রশ্ন দেওয়া হয়, যে স্টেপে একটু মনে রাখবে যে কোনখান থেকে NADP+ তৈরি হচ্ছে, কোনখান থেকে এবং তার সঙ্গে সঙ্গে FADH2 তৈরি হচ্ছে, কোথায় ডিরেক্টলি এরকম সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হচ্ছে, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলের এই স্টেপগুলো একটু পড়ে রাখবে। অপশান এ দিয়েছে কনভার্সন অফ দ্য গ্লুকোজ টু গ্লুকোজ 6-ফসফেট, অর্থাৎ গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6-ফসফেট তৈরি হয় তখন এটিপি তৈরি হয়। অপশান বি বলছে কনভার্সন অফ দ্য গ্লিসারালডিহাইড 3-ফসফেট টু 1,3-বিসফসফোগ্লিসারেট। অপশান সি কনভার্সন অফ 1,3-বিসফসফোগ্লিসারেট টু 3-ফসফোগ্লিসারেট। এবং অপশান ডি বলছে কনভার্সন অফ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট টু গ্লিসারালডিহাইড 3-ফসফেট। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটি হলো অপশান সি, দ্যাট ইজ কনভার্সন অফ 1,3-বিসফসফোগ্লিসারেট টু 3-ফসফোগ্লিসারেট। দেখো এক্ষেত্রে তাহলে একটি ফসফেট গ্রুপ রিমুভ হচ্ছে, তো সেটা প্রধানত এডিপির সঙ্গে যুক্ত হয়ে ডিরেক্টলি এটিপি তৈরি করছে। তো সেই কারণের জন্য কনভার্সন অফ 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে যে 3-ফসফোগ্লিসারেট তৈরি হচ্ছে এটাই কিন্তু সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। অ্যাকচুয়ালি প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে আছে। কোয়েশ্চেন নাম্বার 8-এ আমরা চলে আসি। দ্য এনার্জি রিচ ফুয়েল মলিকুল প্রডিউসড ইন দ্য TCA সাইকেল আর। তো TCA সাইকেল দেখো গ্লুকোজ, তো আমরা প্রত্যেকে জানি যে যখন গ্লাইকোলাইসিস হয় তো গ্লুকোজ থেকে প্রধানত 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এবং এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আবার 2 অণু প্রধানত অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। তো ধরে নাও এক্ষেত্রে 1 অণু অ্যাসিটাইল কোয়ের কথা বলা হচ্ছে। ওকে, সুতরাং 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে বলছে যে কোন এনার্জি রিচ মলিকুল তৈরি হয়। তো এক্ষেত্রে
অপশান এ যেটা দিয়েছে যে আমরা প্রত্যেকে জানি যে ক্রেব সাইকেলের ফলে যে এনার্জি রিচ যে মলিকুল তৈরি হয়, নাম্বার 1 এনএডিএইচ যেমন তৈরি হবে, এফএডিএইচ2 তৈরি হবে, এনএডিএইচ এবং এফএডিএইচ2 থেকে নির্গত ইলেকট্রন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে যাবে এবং ক্রেব সাইকেলে ডিরেক্টলি এটিপি তৈরি হয় না, তা তো এক্ষেত্রে জিটিপি তৈরি হয় এবং জিটিপি পরবর্তীকালে তার কনভার্সন হয়ে যায় এটিপিতে। ওকে, সুতরাং এটা হলো আইডিয়া। তো এক্ষেত্রে এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে তাহলে কত অণু এনার্জি রিচ মলিকুল তৈরি হয় এটাই প্রশ্ন দিয়েছে। দেখো অপশান এ দিয়েছে 2 অণু জিটিপি, 2 অণু এনএডিএইচ এবং 1 অণু এফএডিএইচ2। বিতে দিয়েছে 1 অণু জিটিপি, 2 অণু এনএডিএইচ এবং 2 অণু এফএডিএইচ2। সিতে দিয়েছে 2 অণু জিটিপি এবং 3 অণু এনএডিএইচ এবং ডিতে দিয়েছে 1 অণু জিটিপি, 3 অণু এনএডিএইচ এবং 1 অণু এফএডিএইচ2। সুতরাং কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান ডি। আর যদি বলা হয় যে 2 অণু যদি অ্যাসিটাইল কোয়ে যদি হয় তাহলে দেখো 2 অণু জিটিপি তৈরি হবে এবং 6 অণু তখন এনএডিএইচ তৈরি হবে এবং 4 অণু এফএডিএইচ2 তৈরি হবে। যদি এক অণু গ্লুকোজকে যদি আমরা কনসিডার করি তাহলে তার সংখ্যা প্রধানত এরকম হবে, কিন্তু এক্ষেত্রে একটি অ্যাসিটাইল কোয়ে বলেছে, তো সেই কারণের জন্য এক্ষেত্রে আমরা 1 অণু জিটিপি, 3 অণু এনএডিএইচ এবং 1 অণু এফএডিএইচ2, সো দিস ইজ দ্য কারেক্ট অপশান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9-এ চলে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ দ্য স্ট্রং টেন্ডেন্সি টু ডিসরাপ্ট আলফা হেলিক্স অ্যান্ড দ্য বিটা স্ট্র্যান্ড। দেখো প্রোটিনের যে ডিফারেন্ট লেভেল আছে, অ্যাকচুয়ালি পলিপেপটাইড যে চেন, তো সেই পলিপেপটাইড চেন কিন্তু ফাংশনাল প্রোটিন নয়। এই পলিপেপটাইড চেন হলো প্রাইমারি স্ট্রাকচার এবং এই প্রাইমারি স্ট্রাকচার পরবর্তীকালে ফোল্ডেড হয় এবং তার ফলে সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হয়। দুটো গুরুত্বপূর্ণ সেকেন্ডারি স্ট্রাকচার হলো একটি আলফা হেলিক্স এবং আরও একটা বিটা প্লিটেড সিট। তো হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামাইনো অ্যাসিড হ্যাজ দ্য স্ট্রং টেন্ডেন্সি টু ডিসরাপ্ট দ্য আলফা হেলিক্স অ্যান্ড দ্য বিটা স্ট্র্যান্ড। তো আলফা হেলিক্সকে অনেকটা এরকম স্ক্রুয়ের মতো দেখতে লাগে এবং বিটা প্লিটেড স্ট্র্যান্ডকে অনেকটা এরকম দেখতে লাগে, সুতরাং বিটা প্লিটেড স্ট্র্যান্ড। তো বলছে যে কোন অ্যামাইনো অ্যাসিড প্রধানত এই আলফা হেলিক্স মানে সেকেন্ডারি স্ট্রাকচার এবং বিটা প্লিটেড সিটকে প্রধানত ডিসরাপ্ট করে। অপশান এ দিয়েছে অ্যালানিন, অপশান বি গ্লুটামেট, অপশান সি প্রোলিন এবং অপশান ডি টাইরোসিন। তো এক্ষেত্রে যে কারেক্ট যে অপশান হবে তো সেটি হলো প্রোলিন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তো প্রোলিন অ্যামাইনো অ্যাসিড প্রধানত আলফা হেলিক্স এবং বিটা স্ট্র্যান্ডের স্ট্রাকচারকে ডিসরাপ্ট করতে পারে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 10-এ আমরা চলে যাই। কলাম এ এবং কলাম বি ডিফারেন্ট টাইপের প্রোটিন দিয়েছে এবং তাদের এক্সাম্পল দিয়েছে। তো কলাম এর আন্ডারে আছে ফাইব্রাস প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন, লাইপোপ্রোটিন এবং ক্রোমোপ্রোটিন এবং এক্ষেত্রে আছে কোলাজেন, কেরাটিন এবং ফাইব্রোইন 1 নম্বর অপশান। 2 নম্বর অপশান অ্যালবুমিন এবং গ্লুটেলিন। 3 নম্বর অপশান আছে এইচডিএল মানে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল এবং এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল এবং 4 দিয়েছে হিমোগ্লোবিন, সাইটোক্রোম এবং মায়োগ্লোবিন। তো এক্ষেত্রে যেটা কারেক্ট যে অপশান হবে, দেখো একটু আমরা দেখে নিই যে কোয়েশ্চেন্স নাম্বার এক্ষেত্রে 10 তাহলে আমরা দেখছি। দেখো ফাইব্রাস প্রোটিন, তো ফাইব্রাস প্রোটিন আমরা প্রত্যেকেই জানি যে কোলাজেন, কেরাটিন এবং ফাইব্রোইন এরা কিন্তু ফাইব্রাস প্রোটিন। আর গ্লোবিউলার যে প্রোটিন হবে সেটাই কিন্তু অ্যালবুমিন এবং গ্লুটেলিন। আর লাইপোপ্রোটিন যেটা তো সেটাই হবে এইচডিএল এবং এলডিএল এবং ক্রোমোপ্রোটিন যেটা হিমোগ্লোবিন, সাইটোক্রোম এবং মায়োগ্লোবিন দে আর ক্রোমোপ্রোটিন। তাহলে এক্ষেত্রে A1, B2, C3 এবং D4, তাহলে কারেক্ট যে অপশান হবে অপশান এ, দ্যাট ইজ A1, B2, C3 এবং C4। এই এক্সাম্পলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 11-এ আমরা চলে আসি। ইন বিটা প্লিটেড সেকেন্ডারি স্ট্রাকচার হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। তো বিটা প্লিটেড সেকেন্ডারি স্ট্রাকচারে কোন স্টেটমেন্টটা কারেক্ট হয়। দেখো বিটা প্লিটেড যে সেকেন্ডারি স্ট্রাকচার আছে সেটা অনেকটা এরকম জিগজ্যাগ প্যাটার্নে পলিপেপটাইড চেনগুলো থাকে এবং এই দুটো পলিপেপটাইড চেনের মধ্যে প্রধানত হাইড্রোজেন বন্ড থাকে এবং এক্ষেত্রে একটি পলিপেপটাইড চেনে এইভাবে যদি হয় এন টার্মিনাল সি টার্মিনাল এবং আরও একটা পলিপেপটাইড চেনেও যদি একই দিকে এন টার্মিনাল এন্ড থাকে এবং আর একটা সি টার্মিনাল এন্ড থাকে তখন তাকে বলা হয় প্যারালাল। আর যদি একদিকে সি টার্মিনাল এন্ড অন্য একটা পলিপেপটাইড চেনের মানে এই পলিপেপটাইড চেনে যদি এন টার্মিনাল এন্ড এবং সি টার্মিনাল এন্ড যদি এইভাবে থাকে এবং অন্য পলিপেপটাইড চেন যেটা হাইড্রোজেন বন্ড দিয়ে আগের পলিপেপটাইড চেনের সঙ্গে যুক্ত হচ্ছে তার মধ্যে যদি সি টার্মিনাল এন্ড প্রথমে থাকে এবং এন টার্মিনাল এন্ড শেষে থাকে তো তখনই তাকে বলা হয় অ্যান্টি প্যারালাল। ওকে, তো ইন বিটা প্লিটেড সেকেন্ডারি স্ট্রাকচার হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। দেখো 2 অর মোর পলিপেপটাইড চেন, এক্ষেত্রে যেটা বলছে যে 2 বা ততোধিক পলিপেপটাইড চেন প্রধানত বিটা প্লিটেড সিট তৈরি করে সেকেন্ডারি স্ট্রাকচার।
অপশান বি দিয়েছে হাইড্রোজেন বন্ড বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট পলিপেপটাইড চেন, অবভিয়াসলি দুটো অ্যাডজাসেন্ট পলিপেপটাইড চেনের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হবে। অপশান সি প্যারালাল অ্যান্ড দ্য অ্যান্টি প্যারালাল পলিপেপটাইড এবং অপশান ডি অল। তাহলে অবভিয়াসলি কারেক্ট অপশান যেটা হবে সেটা হলো অল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12-এ আমরা চলে আসি। এ নন প্রোটিনিসিয়াস এনজাইম ইজ, দেখো আমরা প্রত্যেকেই জানি যে এনজাইম প্রধানত প্রোটিন, সমস্ত এনজাইমই প্রধানত প্রোটিন, কিন্তু এরকম কিছু কিছু এক্সেপশনাল এনজাইম আছে যারা কিন্তু প্রোটিন নয়, তার মানে নন প্রোটিনিসিয়াস এনজাইম। অপশান এ দিয়েছে লাইসোজাইম, অপশান বি রাইবোজাইম, অপশান সি রাইবোনিউক্লিয়াস পি এবং অপশান ডি দিয়েছে বোথ বি অ্যান্ড সি। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো ডি, মানে বোথ বি অ্যান্ড সি। কারণ রাইবোজাইম এবং রাইবোনিউক্লিয়াস পি এরা প্রধানত আরএনএ স্প্লাইসিংয়ে হেল্প করে, অনেকটা এনজাইমের মতো কাজ করে। সুতরাং যদিও এরা আরএনএ, বাট তবুও তারা এনজাইম হিসাবে কাজ করে, মানে এরা কিন্তু প্রোটিন নয়, দে আর আরএনএ। তো সেই কারণের জন্য এরা কিন্তু নন প্রোটিনিসিয়াস এনজাইম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13-এ আমরা চলে আসি। মিডল ল্যামেলা মেইনলি কন্টেন্টস, মানে সেল ওয়াল থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে যেটা বলছে যে মিডল ল্যামেলা মানে কোষ প্রাচীরের যে মিডল ল্যামেলা আছে, তো সেই মিডল ল্যামেলাতে প্রধানত কি থাকে। কোয়েশ্চেন নাম্বার 13 আমরা দেখছি। অপশান এ দিয়েছে ক্যালসিয়াম, অপশান বি ম্যাগনেসিয়াম, অপশান সি পটাশিয়াম এবং অপশান ডি সোডিয়াম। তো মিডল ল্যামেলা প্রধানত সিমেন্টেড থাকে যে কেমিক্যাল দিয়ে, তো সেটাই হলো ক্যালসিয়াম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14-এ আমরা চলে আসি। হুইচ ওয়ান কন্টেইন দ্য 4 পাইরিমিডিন বেস। এক্ষেত্রে কিছু সিকোয়েন্স দিয়েছে, তো তার মধ্যে 4টি পাইরিমিডিন বেস কোথায় আছে। দেখো পিউরিন মানে কি, তো পিউরিন মানে আমরা জানি যে অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পাইরিমিডিন মানে কি, পাইরিমিডিন আমরা জানি যে থাইমিন এবং সাইটোসিন। তো আমাদেরকে বার করতে হবে যে কোথায় কোথায় টোটাল 4টি থাইমিন আর সাইটোসিন আছে। অপশান এতে দেখে নিই জি এ, এক্ষেত্রে টি একটা, সি অর্থাৎ দুটো আমরা পাইরিমিডিন পাচ্ছি, আবার এক্ষেত্রে 3 আর এক্ষেত্রে 4। ওকে, সুতরাং এই অপশানটা কারেক্ট হওয়া উচিত। এক্ষেত্রে আমরা দেখি টি কতগুলো আছে, তো টি এবং সি, এক্ষেত্রে সি আছে, তাহলে এক্ষেত্রে দুটো সি আছে। তো এরকমভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে অপশান এ হবে কারেক্ট, কারণ 4টি পাইরিমিডিন অর্থাৎ থাইমিন এবং সাইটোসিন উভয়ই আছে এই সিকোয়েন্সের মধ্যে। আমি আর বাকিগুলো পড়ছি না। কোয়েশ্চেন নাম্বার 15-এ আমরা চলে আসি। ট্রাইগ্লিসারাইড কনসিস্ট অফ, তো ট্রাইগ্লিসারাইড প্রধানত কি দিয়ে তৈরি হয়। তো বিভিন্ন রকমের প্রধানত লিপিড থাকে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে লিপিড, তো সেটাই হলো ট্রাইগ্লিসারাইড। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3টে ফ্যাটি অ্যাসিড এবং 2 অণু গ্লিসারল। অপশান বি দিয়েছে 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু গ্লিসারল। অপশান সি 1 অণু ফ্যাটি অ্যাসিড 1 অণু গ্লিসারল। অপশান ডি 1 অণু ফ্যাটি অ্যাসিড এবং 3 অণু গ্লিসারল। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটি হলো 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু গ্লিসারল। তাহলে 1 অণু গ্লিসারলের সঙ্গে যখন 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় 1, 2 এবং 3, তো তখনই তাকে আমরা বলবো ট্রাই অ্যাসাইল গ্লিসারল বা ট্রাইগ্লিসারল, ওকে, বা ট্রাইগ্লিসারাইড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16-এ চলে আসি। হোয়াট ইজ এক্সিবিটেড বাই লোয়ার কে এম ভ্যালু। যদি কোনো এনজাইমে কে এম ভ্যালু যদি কম হয়, তার মানে সেটা কি ডিনোট করছে, কোন এনজাইমের কোন প্রপার্টি ডিনোট করছে। অপশান এ বলছে লেস এফিনিটি টু দ্য সাবস্ট্রেট, মানে ওই এনজাইমের সাবস্ট্রেটের প্রতি আসক্তি কম থাকে। অপশান বি মোর অ্যাফিনিটি উইথ দ্য প্রোডাক্ট, তো সাবস্ট্রেট এনজাইম প্রধানত প্রোডাক্টের সঙ্গে যুক্ত হয়। অপশান সি বলছে মোর অ্যাফিনিটি টু দ্য সাবস্ট্রেট, মানে এনজাইমের সাবস্ট্রেটের প্রতি অ্যাফিনিটি বেশি থাকে। এবং অপশান ডি লেস অ্যাফিনিটি উইথ প্রোডাক্ট। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে দ্যাট ইজ অপশান সি। তার মানে কোনো এনজাইমের কে এম ভ্যালু যদি বেশি থাকে, তাহলে এই কম থাকে, তাহলে সেই এনজাইম কিন্তু মোর অ্যাক্টিভ এনজাইম হবে। এটা ভালো করে মাথায় রাখবে। কে এম ভ্যালু মানে মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট বা সাবস্ট্রেট লেভেল কনসেন্ট্রেশন। সুতরাং কোনো এনজাইম, বিভিন্ন এনজাইমের ক্ষেত্রে কে এম ভ্যালু বিভিন্ন রকমের হয়। যে সমস্ত এনজাইমে কে এম ভ্যালু কম, তো তারা কিন্তু মোর অ্যাক্টিভ এনজাইম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17-এ আমরা চলে যাই। ইন রাইবোজ অফ দ্য আরএনএ, তো আরএনএর মধ্যে যে রাইবোজ সুগার থাকে, আনলাইক দ্য ডিএনএ, তো ডিএনএ আমরা জানি যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর রাইবোজ মানে শুধু রাইবো নিউক্লিক অ্যাসিড। ইফ এভরি নিউক্লিওটাইড হ্যাজ অ্যান অ্যাডিশনাল, তাহলে আরএনএর মধ্যে, আচ্ছা যদি আমরা এই যে রাইবোজ সুগারকে যদি আমরা দেখি, তাহলে 2' পজিশানে ডিঅক্সি রাইবোজ সুগারের 2' পজিশানে কোনো অক্সিজেন থাকে না, এবং সেই জন্যই এটাকে বলা হয় 2' ডিঅক্সি রাইবোজ সুগার, রাইট। এটাই হলো কনসেপ্ট। কিন্তু আরএনএর মধ্যে এই 2' কার্বন পজিশানে কিন্তু অক্সিজেন থাকে, ওকে। তো এক্ষেত্রে বলছে অপশান এ বলছে সি ডবল এইচ গ্রুপ ইন দ্য 2' পজিশন, অর্থাৎ 2' পজিশানে বলছে সি ডবল এইচ গ্রুপ থাকে।
রাইবোজের মধ্যে আরএনএর যে রাইবোজ সুগার আছে। বি বলছে ওএইচ গ্রুপ ইন 5' পজিশন, 5' কার্বন পজিশনে ওএইচ গ্রুপ থাকে। সি বলছে ফসফেট গ্রুপ ইন 2' পজিশন, 2' পজিশনে ফসফেট গ্রুপ থাকে। এবং ডি বলছে ওএইচ গ্রুপ ইন 2' পজিশন। তো তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান ডি। অর্থাৎ রাইবোজ সুগারের 2' কার্বন পজিশনে ওএইচ গ্রুপ থাকে, কিন্তু ডিঅক্সি রাইবোজ সুগারে 2' কার্বন পজিশনে কোনো ওএইচ গ্রুপ থাকে না, এবং সেই জন্যই একে বলা হয় 2' ডিঅক্সি রাইবোজ সুগার। এবং বিজ্ঞানী ফ্রেডরিক স্যাঙ্গার যখন তিনি ডিএনএ সিকোয়েন্সিং প্রসেস যখন আবিষ্কার করেছিলেন, তখন তিনি 2' এবং 3' রাইবোজ সুগার থেকে অক্সিজেনকে রিমুভ করে দিয়েছিলেন, এবং তার ফলে 2', 3' ডাইডিঅক্সি রাইবোজ সুগার তিনি আইডেন্টিফাই করেছিলেন। 2', 3' ডাইডিঅক্সি রাইবোজ সুগার তিনি ইউজ করেছিলেন ডিএনএ সিকোয়েন্সিং আবিষ্কার করার জন্য সময়। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 18 আমরা চলে আসি। কোয়েশ্চেন্স নাম্বার 18 এটা পলিস্যাকারাইড থেকে মেনলি দিয়েছে, অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে দিয়েছে। অপশান এ দিয়েছে স্টার্চ এবং অপশান বি দিয়েছে গ্লাইকোজেন, অপশান সি সেলুলোজ এবং অপশান ডি কাইটিন, অর্থাৎ এটাও কিন্তু ম্যাচিং টাইপের কোয়েশ্চেন্স। কলাম বিতে দিয়েছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, 2তে দিয়েছে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, 3-এ দিয়েছে আলফা 1,4 অ্যান্ড আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড, এবং 4-এ দিয়েছে আলফা 1,6 অ্যান্ড বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে সেলুলোজ, দেখো সেলুলোজের মধ্যে আমরা সবাই জানি যে সেলুলোজের মধ্যে কিন্তু বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড থাকে। সো এক্ষেত্রে সি কিন্তু সবসময় 2 হবে। তো এক্ষেত্রে তোমরা দেখে নাও যে সি এর অপশানে কোথায় 2 আছে। আমরা দেখছি এতে সিতে 2 আছে, এবং বি এর যে অপশান আছে এখানে সিতে 2 আছে। আবার এক্ষেত্রে সি এর যে অপশান আছে মানে এক্ষেত্রে C4 আছে, তার মানে এটা হবে না। আবার ডি এতে আমরা দেখছি C3 আছে, সুতরাং এই অপশানও হবে না। ওকে, তাহলে এ আর বি এর মধ্যে আমাদের কনফিউশন। তো এরপরে দেখো, এরপরে গ্লাইকোজেনে চলে আসো। তো গ্লাইকোজেন আমরা জানি যে গ্লাইকোজেনের মধ্যে গ্লাইকোজেন অ্যাকচুয়ালি একটা ব্রাঞ্চড চেইন পলিস্যাকারাইড, সুতরাং এরকম ব্রাঞ্চ চেইন পলিস্যাকারাইড। এবং এই ওপরের যেটা আমরা দেখছি যে অ্যামাইলোজ, তো এর মধ্যে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড থাকে, এবং এই যে ব্রাঞ্চিং আছে এক্ষেত্রে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড থাকে। তাহলে গ্লাইকোজেন কিন্তু অবভিয়াসলি আলফা 1,4 অ্যান্ড আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে তৈরি হবে। তাহলে বি মানে হলো এক্ষেত্রে 3, তাহলে B3 এখানে আমরা দেখছি, তো এখানেও কিন্তু B3 দেওয়া আছে। ওকে, তাহলে পরের অপশানে আমাদেরকে যেতে হবে অপশান সি। আচ্ছা, অপশান সি তো আমরা দেখলাম, তাহলে পরের অপশান যেটা আসবে সেটা হলো স্টার্চ। তো স্টার্চের মধ্যে আমরা জানি যে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড থাকে, বিভিন্ন প্রধানত গ্লুকোজ আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত থাকে। তাহলে A1 হবে, সুতরাং এক্ষেত্রেও আমরা দেখছি যে A1, আবার এটাতেও আমরা দেখছি A1। ওকে, তাহলে পরের অপশানে আমরা চলে আসি কাইটিন। দেখো কাইটিনে এক্ষেত্রে কি বলছে, তো কাইটিনের মধ্যেও কিন্তু আমরা বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ জেনারেলি আমরা দেখতে পাই কাইটিনের মধ্যে। কিন্তু এক্ষেত্রে যেটা বলছে যে কাইটিন পরের অপশান আলফা 1,6 অ্যান্ড বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, সুতরাং কারেক্ট এক্ষেত্রে যে অপশান হবে সেটা হলো অপশান বি, দ্যাট ইজ A1, B3, C2 এবং D2। যদি কোনো রকম কনফিউশন থাকে তোমরা একটু গুগল কনসাল্ট করে নিতে পারো। সুতরাং এই জায়গাটা, এই কোয়েশ্চেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 19-এ চলে আসে। নাম্বার অফ দ্য পসিবল আইসোমার ইন গ্লুকোজ। তো গ্লুকোজের কতগুলো পসিবল আইসোমার থাকে, বা যেটা আমরা জানি 2 টু দি পাওয়ার n। তো n মানে হলো কাইরাল কার্বন। দেখো 2 × 2 × 2 × 2, তো গ্লুকোজের মধ্যে 4টে কাইরাল কার্বন থাকে। সুতরাং 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16। তাহলে পসিবল যত আইসোমার হবে সেটা হলো অপশান বি, সো 16। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 20-তে আমরা চলে আসি। কোয়েশ্চেন্স নাম্বার 20, দ্য ইফেক্ট অফ কম্পিটিটিভ ইনহিবিটর অন এনজাইম ইনক্লুড হুইচ অফ দ্য ফলোয়িং। দেখো কম্পিটিটিভ ইনহিবিটর মানে কি? কম্পিটিটিভ ইনহিবিটর মানে ধরে রাখো এটা কোনো একটা এনজাইম আছে এবং এনজাইমের এটা অ্যাক্টিভ সাইট আছে, এবং এই অ্যাক্টিভ সাইটের সঙ্গে যেমন সাবস্ট্রেট যুক্ত হয় এবং সাবস্ট্রেটের মতোই দেখতে লাগে তাদের ইনহিবিটরকে, এবং সেই কারণের জন্য অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাবস্ট্রেট এবং ইনহিবিটর নিজেদের মধ্যে কম্পিটিশন করে। তো এক্ষেত্রে বলছে যে দ্য ইফেক্ট অফ কম্পিটিটিভ ইনহিবিটর অন এনজাইম ইনক্লুড হুইচ অফ দ্য ফলোয়িং। কিছু অপশান দেওয়া আছে, তো তার মধ্যে কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে কোনটা সত্যি, কোন অপশানগুলো। তো এক্ষেত্রে অপশান এ যেটা দেওয়া আছে যে ভিম্যাক্স ইজ নট চেঞ্জ, তো ভিম্যাক্সের কোনো রকম পরিবর্তন হয় না। 2 দিয়েছে ইনক্রিজড কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট রিভার্স দ্য ইনহিবিশন,
মানে যদি সাবস্ট্রেটের ঘনত্ব যদি ক্রমশ আমরা বাড়াই তাহলে ইনহিবিশন এক্ষেত্রে কমে যাবে। এবং তো এটা তো ঠিকই আছে, সুতরাং এই অপশান ঠিকই আছে। 3 যেটা বলছে যে দ্য কেম ইনক্রিজড, অর্থাৎ কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে কেম ভ্যালু কিন্তু এনজাইমের বেড়ে যায়। এবং 4 যেটা দিয়েছে ইনহিবিটর বাইন্ডস টু দ্য সাইট অফ এনজাইম আদার দ্যান ক্যাটালাইটিক সাইট। তো প্রথম যে 3টে আছে 1, 2 and 3 এই 3টেই কিন্তু কারেক্ট। ওকে, এবং ইনহিবিটর বাইন্ডস টু সাইট অফ এনজাইম আদার দ্যান ক্যাটালাইটিক সাইট, ক্যাটালাইটিক সাইট মানে অ্যাক্টিভ সাইট ছাড়া অন্য জায়গাতে বলছে ইনহিবিটর যুক্ত হয়। সো দিস ইজ নট কারেক্ট অপশান। তাহলে কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে ভিম্যাক্স ইজ নট চেঞ্জ, ভিম্যাক্সের কোনো পরিবর্তন হয় না। ইনক্রিজড কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট রিভার্স দ্য ইনহিবিশন, অবভিয়াসলি যদি সাবস্ট্রেট ঘনত্ব যদি বাড়াই তাহলে ইনহিবিটরের প্রধানত অ্যাক্টিভিটি কমে যায় এবং এক্ষেত্রে কেম ইনক্রিজড হয়। দেখো বিভিন্ন যে এনজাইম কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ এবং আনকম্পিটিটিভ, এই 3 ধরনের এনজাইমের ক্ষেত্রে ভিম্যাক্স এবং কেএম ভ্যালু একটু মাথায় রাখবে। তো কোন ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে, কোন ক্ষেত্রে ইনক্রিজড হয় এবং কোন ক্ষেত্রে ডিক্রিজড হয়, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21-এ আমরা চলে আসি। ভিটামিন থেকে এই কোয়েশ্চেন দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 21, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ডায়েটারি অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা জানি যে বিভিন্ন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, তো এর মধ্যে কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট নয়? অপশান এ বলছে ভিটামিন কে, অপশান বি ভিটামিন সি, অপশান সি লাইপোইক অ্যাসিড এবং অপশান ডি বিটা ক্যারোটিন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো ভিটামিন কে। এটা কিভাবে মনে রাখবে? প্রধানত ভিটামিন বি কমপ্লেক্স মানে জলে দ্রবণীয় যে সমস্ত ভিটামিনগুলো তারাই প্রধানত অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। জেনারেলি এরকম প্রশ্ন দেওয়া হয় যে কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট নয়, তাহলে যেগুলো জলে দ্রবণীয় ভিটামিন তারাই প্রধানত অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, যেমন ভিটামিন সি এবং বি কমপ্লেক্স। কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে না জেনারেলি। তাহলে ফ্যাট সলিউবল এরকম একটা ভিটামিন হলো ভিটামিন কে, রাইট? সো দিস ইজ দ্য কারেক্ট অপশান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22-তে আমরা চলে যাই। হুইচ ভিটামিন ডাজ নট অ্যাক্টস অ্যাজ দ্য প্রিকারসার অফ দ্য কোএনজাইম, অর্থাৎ কোন ভিটামিন প্রধানত কোএনজাইমের প্রিকারসার হিসেবে কাজ করে না? দেখো বিভিন্ন এনজাইম তো এনজাইমের প্রিকারসার হিসেবে কাজ করে, বিভিন্ন ভিটামিন, সরি নট এনজাইম অ্যাকচুয়ালি। তাহলে বিভিন্ন ভিটামিন বিভিন্ন রকমের এনজাইমের কো এনজাইম বা কো ফ্যাক্টর হিসাবে কাজ করে। তো এর মধ্যে বলছে যে কোন ভিটামিন প্রধানত কোএনজাইমের প্রিকারসার হিসাবে কাজ করে না, মানে কোন ভিটামিন থেকে কোনো রকম কো এনজাইম তৈরি হয় না। অপশান এ দিয়েছে বায়োটিন, অপশান বি থায়ামিন, অপশান সি ফলিক অ্যাসিড এবং অপশান ডি অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23-তে আমরা চলে আসি। ইন পয়কিলোথার্মিক অর্গানিজম, একটা পয়কিলোথার্মিক মানে ঠান্ডার দেশে যে সমস্ত অর্গানিজম আছে লিভিং ইন দ্য আর্কটিক উড হ্যাভ কম্পেয়ার টু দ্যাট অর্গানিজম লিভিং ইন দ্য টেম্পারেট ক্লাইমেট জোন। তার মানে যারা পয়কিলোথার্মিক যে অর্গানিজম, যারা কোল্ড এনভায়রনমেন্টে আছে, তো তাদের কথা বলছে টেম্পারেট জোনের তুলনায়। এ প্লাজমা মেমব্রেন রিচার ইন, তাহলে যারা যখন কোল্ড এনভায়রনমেন্টে থাকে, দেখো প্লাজমা মেমব্রেন একটা ফ্লুইড, যদি কোনোভাবে কোল্ড এনভায়রনমেন্টে যদি প্লাজমা মেমব্রেনকে রাখা যায় তাহলে প্লাজমা মেমব্রেন সলিড হয়ে যেতে পারে। আবার যদি হাই টেম্পারেচারে যদি রাখা হয়, যেহেতু এটা ফ্লুইড, তাহলে কিছু কম্পোনেন্টের ভেপারাইজড হয়ে যেতে পারে। ওকে, তো যেটা মেনলি ফোকাস করা হয় যে কোল্ড এনভায়রনমেন্টে যদি থাকে তাহলে এরা কিন্তু সলিড হয়ে যায়। তো তাহলে প্লাজমা মেমব্রেনকে কিন্তু লিকুইড হতে হবে, এবং লিকুইড করার জন্য কি করতে হবে? লিকুইড করার জন্য এর মধ্যে যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে তার পরিমাণকে বাড়াতে হবে, অর্থাৎ ডিগ্রি অফ আনস্যাচুরেশনের ক্ষেত্রে বাড়িয়ে ফেলতে হবে। তো কোয়েশ্চেন যেটা দিয়েছে যে পয়কিলোথার্মিক অর্গানিজম যেটা আর্কটিক এনভায়রনমেন্টে যারা থাকে, টেম্পারেট ক্লাইমেট জন্য যে সমস্ত অর্গানিজম থাকে, তাদের প্লাজমা মেমব্রেনের সঙ্গে এদের প্লাজমা মেমব্রেনের কি ডিফারেন্স? অপশান এ বলছে লং চেন ফ্যাটি অ্যাসিড থাকে, অর্থাৎ পয়কিলোথার্মিক অ্যানিমালসের প্লাজমা মেমব্রেনের লং চেন ফ্যাটি অ্যাসিড থাকে। অপশান বি বলছে কোলেস্টেরল থাকে, অপশান সি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং অপশান ডি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অবভিয়াসলি এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে দ্যাট ইজ অপশান ডি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মানে পয়কিলোথার্মিক অর্গানিজমসের প্লাজমা মেমব্রেনে ডিগ্রি অফ আনস্যাচুরেশন অনেক বেশি থাকে, এবং সেই জন্যই এক্সট্রিম কোল্ড টেম্পারেচারে তাদের প্লাজমা মেমব্রেন কখনোই ক্রিস্টালাইজড হয়ে যায় না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24-এ আমরা চলে আসি। ক্যাথেরিন ইজ, হোয়াট ইজ ক্যাথেরিন? অপশান এ বলছে ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ট্রান্সমেমব্রেন প্রোটিন, এবং এটা এক রকমের ট্রান্সমেমব্রেন প্রোটিন, প্লাজমা মেমব্রেনের সঙ্গে এটা স্প্যানিং করে থাকে। অপশান বি রেসপন্সিবল ফর সেল অ্যাটাচমেন্ট টু দ্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, সেলকে প্রধানত এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের সঙ্গে যুক্ত করে। অপশান সি প্রোটিন রেসপন্সিবল ফর হেটারোফাইলিক রিয়াকশন,
এবং অপশানটি স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য গ্যাপ জাংশন, এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে দ্যাট ইজ অপশান বি। ক্যাথেরিন প্রধানত রেসপন্সিবল ফর সেল অ্যাটাচমেন্ট টু দ্য এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, কোনো সেলকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের সঙ্গে সেটা যুক্ত রাখতে সাহায্য করে। নেক্সট আজকের একদম লাস্ট কোয়েশ্চেন্সে আমরা চলে এসেছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফাউন্ড অনলি ইন দ্য প্ল্যান্ট, অর্থাৎ এক্ষেত্রে কিছু স্ট্রাকচার দেওয়া আছে, তো সেই স্ট্রাকচারের মধ্যে কোনটা কেবলমাত্র প্ল্যান্টসের মধ্যে পাওয়া যায়। অপশান এ টাইড জাংশন, অপশান বি গ্যাপ জাংশন, অপশান সি ডেসমোজোম এবং অপশান ডি প্লাসমোডেসমাটা। অবভিয়াসলি এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে প্লাসমোডেসমাটা। প্লাসমোডেসমাটা হলো সেই সমস্ত প্রোটোপ্লাজমীয় অনুসূত্র যারা দুটো প্ল্যান্ট সেলের মধ্যে কানেকশান করে এবং তার ফলে সিমপ্লাস্টিক পদ্ধতিতে বিভিন্ন মেটেরিয়ালস একটা প্ল্যান্ট সেল থেকে অন্য প্ল্যান্ট সেলে যাতায়াত করতে পারে। এর কারণই হলো প্ল্যান্ট সেলের মধ্যে, অনলি প্ল্যান্ট সেলের মধ্যেই কিন্তু আমরা মাটাকে দেখতে পাই। সুতরাং আজকে কোয়েশ্চেন্স 25 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম। তো আশা করি এই সেশনগুলো তোমাদের অনেকটাই হেল্প হচ্ছে। তোমরা জাস্ট এক্সামের আগে এই কোয়েশ্চেন্সগুলো একটু জাস্ট তোমরা দেখে রাখবে, তাহলে তোমাদের প্রিপারেশানটা কিছুটা অন্তত তোমাদের এগিয়ে যাবে। এবং এই ধরনের বারবার বলছি এমসিকিউ ভালো করে প্র্যাকটিস করে। এই মুহূর্তে তোমাদের যেটা দরকার সেটা হলো বিভিন্ন রকমের এমসিকিউ প্র্যাকটিসিং। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।